আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপপাদ্য 17। তো তোমরা এরকম লাইনটা লেখা দেখবে যে উপপাদ্য 17তে লেখা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপরে লম্ব। তো এই লাইনটাকে তুমি জ্যামিতির সূত্র বলতে পারো। যেমন বীজগণিতে তোমরা 6-7-এ করেছো সূত্র বিভিন্ন ধরনের, যে a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই সূত্র কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু অনেক অঙ্ক করে ফেলেছো। কিন্তু কখনো এখন যখন তুমি ক্লাস 9-10-এ পড়ো এখন কিন্তু আর ওই সূত্রটা হুবহু পরীক্ষায় আসে না, বা ওটার প্রমাণও তোমাকে লিখতে হয় না। কিন্তু যখন তুমি 6-7-এ জুনিয়র ক্লাসে ছিলে তখন কিন্তু ঠিকই এই সূত্র পরীক্ষায় অনেক সময় আসতো, এগুলোর এই সূত্রের প্রমাণ তোমাকে অঙ্ক করে দেখাতে হতো। ঠিক একইভাবে আমরা 6 থেকেই কিন্তু আমাদের উপপাদ্য শুরু হয়েছে জ্যামিতিতে, তাই না? তো এখন এই 2-1টা করে উপপাদ্য থাকতো এবং সেই উপপাদ্যগুলোর প্রমাণ থাকতো। তো এই প্রমাণগুলো এখন এই যে উপপাদ্যের এই লাইনটা অনেক স্টুডেন্ট আছে যে এটা মুখস্থ করে না, দেখা গেছে উপপাদ্য 17 নাম্বার মুখস্থ করে রাখে আর এই প্রমাণটা মুখস্থ করে ফেলে। ঠিক আছে, এখন পরীক্ষার হলে গিয়ে জিজ্ঞাসা করে যে এই কত নম্বর আসছে, মানে দেখা গেছে এক বেঞ্চের স্টুডেন্ট আরেক বেঞ্চকে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে এটা কত নম্বর আসছে রে, বলতেছে এটা তো ওই 17 নম্বর, পরে বলতো ও 17 নম্বর, এটা তো পারি আমি। ঠিক আছে, এরপরে সবাই প্রমাণ লেখা শুরু করে দিছে। তো এখন যদি কেউ বলতে না পারে যে এটা কত নম্বর আসছে, যদি কনফিউশনে থাকে যে এটা কত নম্বর উপপাদ্য আসছে এটা তো বলতে পারতেছি না, তাহলে সে আর প্রমাণও লিখতে পারে না, কারণ সে কিন্তু এটা মুখস্থ করে গেছে, লিখতে পারে না। এই যে নাম্বার শনাক্ত করতে না পারার কারণে তুমি উপপাদ্য লিখতে পারো না, এরকম অনেক স্টুডেন্ট যারা আছো, ব্যাপারটা এরকম কেন ঘটে? আসলে ব্যাপারটা হচ্ছে যে উপপাদ্য 17-র মধ্যে যে লাইনটা আছে এই লাইনটা তুমি বোঝো নাই ভালো করে, বা এই লাইনটাই তোমার মনে নাই। এই কারণে তুমি এই লাইনটা যখন পরীক্ষায় আসে তখন লাইন দেখে কত নম্বর উপপাদ্য সেটা তুমি বলতে পারো না, ফলে প্রমাণটাও লিখতে পারো না। এই জন্য আমার বেলায় আমি আমার স্টুডেন্টদের যেরকম করি সেটা হচ্ছে আমি এই উপপাদ্যর নাম্বার মুখস্থ করাই না, আমি হচ্ছে লাইনটা বুঝিয়ে দেই। এই লাইনটা তুমি যদি ভালো করে বুঝে ফেলো তাহলে প্রমাণটা তুমি নিজে থেকেই লিখতে পারবে। তোমার যদি মুখস্থ হুবহু নাও থাকে পরীক্ষার হলে তুমি এই লাইনটা ভালো করে বুঝতে নিজের থেকে লিখে প্রমাণ করে দিয়ে আসতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমি এখানে একটা বৃত্ত এঁকেছি। প্রথমে আমরা এই উপপাদ্যের এই কথাগুলো আগে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, যেমন এখানে দেখো বলা আছে যে বৃত্তের কেন্দ্র মানে কি? সার্কেল বৃত্ত। তো সার্কেলের কেন্দ্র মানে কি? সেন্টার। এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। এখন বলছে যে এই সেন্টারটা, তারপরে বলছে ও মানে কি? এন্ড ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের, মানে ওই যে তোমার গত ক্লাসে বলছিলাম যে ব্যাস আর জ্যায়ের মধ্যে একটু পার্থক্য আছে, যেই যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে ব্যাস বলি। তা আমরা এমন কোনো এখানে ব্যাস ভিন্ন মানে হচ্ছে ব্যাস নেওয়া যাবে না, ব্যাস বাদ দিয়ে তুমি এখন এই যে কোনো দুই বিন্দু কানেক্ট করে যে কোনো জ্যা নাও। ঠিক আছে, সেই জ্যায়ের ইংরেজি কী ছিল? খোর্ড না? আর ব্যাস হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটারটা নেওয়া যাবে না, খোর্ড নিতে হবে, মানে জ্যা নিতে হবে, সেই জ্যায়ের মধ্যবিন্দু। এখন আমরা মনে করো একটা জ্যা নিয়েছি এ বি, এখন এ বি এর মধ্যবিন্দু কোনটা বলো তো? এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম, তাই না? এখন এই মধ্যবিন্দুর তারপরে আছে সংযোজক রেখাংশ, মানে কি? লাইন সেগমেন্ট। তো এই সংযোজক রেখাংশ, এখন এই সেন্টার আর হচ্ছে এম এর, সেন্টার ও আর হচ্ছে মধ্যবিন্দু এম, এইটার সংযোজক রেখাংশকে আমরা কি বলবো? ও এম বলবো। তো এই ও এম রেখাংশটা বুঝছো, ওই জ্যা মানে কোন জ্যা? মানে ওই এ বি জ্যায়ের উপরে লম্ব। লম্ব মানে কি? পারপেন্ডিকুলার। এইটাই তোমার হচ্ছে প্রমাণ করা লাগবে। তার মানে ও এম রেখাংশটা এ বি জ্যায়ের উপরে লম্ব। দেখুন এই যেখানে আমি লিখছি যে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। এই এ বিটা হচ্ছে আমাদের জ্যা আর ও এমটা হচ্ছে ওই সংযোজক রেখাংশ, লাইন সেগমেন্ট। বুঝছো? এইটা হচ্ছে আমাদের মূল প্রমাণ করতে হবে। এখন তুমি যদি এই কথাটা বুঝে থাকো, এই কথাটা বুঝলে সহজেই তোমার এই বৃত্তের কথা কল্পনায় আসতে হবে। তুমি যখন এটা পড়বা, এই লাইনটা পড়বা, চিত্র দেখে বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এই লাইনের সাথে তুমি যদি এই চিত্রটাকে মিলিয়ে নিতে পারো তাহলে দেখবে যে তোমার উপপাদ্য 17 নাম্বার দিয়ে আর মনে রাখা লাগতেছে না। এই চিত্রটা তুমি কল্পনা করতে পারলে এই লাইনটা এমনিতেই তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, এই জন্য যে কোনো জিনিস বুঝে পড়ার মধ্যে এক লাভ আছে, যে তুমি মুখস্থ করছো, মুখস্থ জিনিস ভুলে যেতে পারো, কিন্তু বুঝে পড়লে সেটা কিন্তু আবার এই চিত্রটা খেয়াল করতে পারলে মনে পড়ে যায়। তো এখন যাই হোক, আশা করি সবাই বুঝেছো। তা আমরা লাইনটা আরও একবার দেখি। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, সেন্টার। ও মানে এবং, তাহলে আমরা একটু কেন্দ্রতে গোল্লা দিলাম কেন? এই কেন্দ্রের সাথে, এখানে বৃত্ত আমাদের মেইন আলোচনা না, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের মূল কথা।
আর কি বলছে, ব্যাস ভিন্ন মানে ব্যাস ব্যতীত কোনো জ্যা, যে কোনো জ্যা নিতে পারো, জ্যা হচ্ছে এবি। তাহলে এই যে জ্যা নিছো না, এই জ্যাও কিন্তু আমাদের মূল এখানে সূত্রে বোঝায় নাই, বুঝাইছে যে জ্যায়ের মধ্যবিন্দুটা। ঠিক আছে, এখন আমরা এই মধ্যবিন্দুটা মার্কিং করলাম, এই দুইটা কেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। এই যে এই কথাটা, সংযোজক রেখাংশটা ওই জ্যায়ের উপর লম্ব, মানে ওই এবি জ্যায়ের উপরে লম্ব। এই লম্বতে একটা গোল্লা দিয়ে মার্কিং করলাম। এখন আসলে এখানে বোঝাইতে চাইছে যে এই সংযোজক রেখাংশটা, বুঝছো, এই জ্যায়ের উপরে, যে জ্যায়ের উপরে লম্ব, এইটা প্রমাণ করবা। এইটা হলো আসল কথা এখানের। আশা করি যে তোমরা চিত্রের সাথে এই লাইনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন সবাই একটু এটা না দেখে বলার ট্রাই করো তো, দেখি পারো কিনা সবাই। পারতেই হবে, কারণ এটা খুব কঠিন কিছু না। দেখো এই দিকে না তাকিয়ে চিত্র দেখে বলি, তুমি চিত্র দেখে বলার চেষ্টা করবে। সেটা হলো কি, বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, ও বৃত্তের কেন্দ্র একটা বিষয়, ও আর একটা বলছে যে ব্যাস ভিন্ন কোনো জ্যা, সেটা হলো এবি জ্যা। ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, মধ্যবিন্দু হচ্ছে এম, আর ওর সাথে এম এর সংযোজক রেখাংশ হলো কি, ও এম, ওই জ্যায়ের উপর লম্ব, মানে এবি জ্যায়ের উপরে লম্ব। দেখো তো আমার এদিকে না তাকিয়ে চিত্র দেখে হয়েছে কিনা, বলতে পেরেছি কিনা। এরকম তোমাকেও পারতে হবে। কেমন, যদি এইভাবে তুমি চিত্র দেখে এই লাইনটা না দেখে বলতে পারো, তাহলে এই প্রমাণ তোমার কাছে কোনো ব্যাপারই না। তোমাকে আমি গত ক্লাসে তোমাদেরকে আগেই বলেছিলাম যে জ্যামিতি কিন্তু গণিতের সবচাইতে সহজ একটা শাখা, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে একটু ধৈর্য নিয়ে, একটু সাহস নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তুমি যদি একবার বুঝে যাও, তাহলে জ্যামিতির মজা পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এটার প্রমাণ করতে গিয়ে আমাদের মোট কয়টা ধাপ লেখা লাগে, এই জিনিসটা একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে মনে করি একটা কথা শুরুতে লিখতে হবে প্রমাণে গিয়ে, না তারপরে কি প্রমাণ করতে হবে সেই কথাটা লিখতে হবে, যে প্রমাণ করতে হবে যে। এরপর আমাদের প্রমাণের স্বার্থে অনেক সময় অঙ্কনে একটু বাড়তি আঁকাআঁকি প্রয়োজন হয়, এই জন্য তোমাকে অঙ্কনটা লিখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা প্রমাণে গেলাম। প্রমাণে দেখো এই উপপাদ্যটা মাত্র দুইটা ধাপে, ধাপ 1 আর ধাপ 2, দুইটা ধাপে প্রমাণ হয়ে গেছে। এখন তুমি একটু খেয়াল করো, আমি প্রথমে এই মনে করির অংশটা লেখাই। আগেকার বইতে এই মনে করির অংশটাকে লেখা থাকতো বিশেষ নির্বাচন, কিন্তু এখন তোমাদের বইতে ওই কথাটা লেখা নাই, অতএব ওটা আর লিখতে হবে না, তোমরা মনে করির থেকেই শুরু করবে। কেমন, এখন খেয়াল করো এই যে বিশেষ নির্বাচনটা, এই বিশেষ নির্বাচনটা সবসময় এই সূত্রের অনুযায়ী দেওয়ার চেষ্টা করবে। বইতে অনেক সময় একটু এদিক সেদিক করে থাকে, এদিক সেদিক করে লিখলে পরে সমস্যা নেই। এখন মনে করো যে তোমার উপপাদ্য 17তে যেভাবে লেখা আছে বিশেষ নির্বাচনটা, এই অংশটা মনে করির অংশটা 18তে একভাবে লেখা আছে, এক এক জায়গায় এক একভাবে লেখা আছে। তো তোমার এলোমেলোভাবে পড়লে হয় কি জানো, যে এক সময় তোমার এটা মনে নাও থাকতে পারে, গুলাই দিতে পারো। যে মনে করো যে উপপাদ্য 17র বর্ণনা তুমি উপপাদ্য 19-এ লিখে দিছো, ঝামেলা না? অনেকে আছে এটা মুখস্থ করে, মুখস্থর মধ্যেও প্যাচ লাগতে পারে যে উপপাদ্য 17র বর্ণনা তুমি উপপাদ্য 20-এ লিখে দিছো, তাহলে তো বিপদ। ঠিক আছে, প্যাচ লেগে যায়। যেমন তোমাদের এই অষ্টম অধ্যায়ে মোট 10টা উপপাদ্য আছে, তাহলে 10টা উপপাদ্যের তো 10টা বিশেষ নির্বাচন আছে মনে করির অংশ, তো প্যাচ লেগে যেতে পারে না। এই জন্য আমি আমার স্টুডেন্টদের এটা সহজে মনে রাখার জন্য আমি তাদেরকে এই অংশটা, মনে করি অংশটা, এই সূত্র অনুযায়ী লিখতে বলি, হুবহু এটা দেখে দেখে এখানে লেখার চেষ্টা করবে। এখন দেখো আমরা এটা কিভাবে এটা অনুযায়ী লিখি। দেখো প্রথমে বলছে বৃত্তের কেন্দ্র, এই বিশেষ নির্বাচন, এই সূত্রটাই শুধুমাত্র একটু নামকরণ করছো। যেমন একটা মানুষ জন্ম নিল, এখন মানুষ বলে তো আর তাকে ডাকা যায় না, তাই না? রহিম, করিম, জব্বার একটা নাম দিল, তো নাম অনুযায়ী তাকে ডাকতে হয়। তো এইটাও হচ্ছে ঠিক একইভাবে ওই সূত্রের জাস্ট নামকরণ, এটা কঠিন কিছু নাই, এটা মুখস্থ করারও কিছু নাই। এদিকে তাকায় দেখো যে বৃত্ত বললে স্বাভাবিকভাবে তোমার একটা বৃত্তের তো নাম দিতে হবে। দেখো আমরা এখানে নাম দিয়েছি ABC, একটা বৃত্ত, তাই না? যে তুমি এই পরিধি বরাবর যে কোনো বিন্দু নাও, বৃত্তের মধ্যে মিনিমাম 3টা বিন্দু নিতে হবে। তুমি যদি আরও এখানে নাও DEF নাও, সমস্যা নাই, তখন ABCDEF বৃত্ত হবে। তা আমরা মিনিমাম 3টা পয়েন্ট নিলাম, ABC। এই বৃত্তের, দেখো বৃত্তের কথা বললে তার নাম বলতে হয়, আর যদি নাম নাও বলো অনেক সময় মিনিমাম তার সেন্টারটা, কেন্দ্রটা বলতে হয়। যেমন প্রত্যেক জিনিসের একটা পরিচয় বলতে গেলে তার কিছু বৈশিষ্ট্য, মিনিমাম একটা বৈশিষ্ট্য তো বলতে হয়। তো এখন এই বৃত্তের বেলায়ও তাই, যে তার সেন্টার বলতে হয়। অনেক সময় বৃত্তের আমরা পরিধেয় বলে দিই পরিচয় হিসেবে, এত কথার দরকার নাই, তুমি শুধু সেন্টারটাকে ফোকাস দিবা, যে বৃত্তের সেন্টার বলতে হয়। বড়জোর বৃত্তের নামটাও বলতে পারো। এখন দেখো আমরা এই অনুযায়ী লিখছি, এখানে আছে যে বৃত্ত লেখা, তা আমরা লিখছি ABC বৃত্তের, মনে করি নাম দিলাম বৃত্তের। তারপর আছে কেন্দ্র, আমরা কেন্দ্রের নাম দিলাম কি, O।
নাম দিয়ে দিলাম। এইখানে আছে ও, ঠিক আছে, তুমিও এখানে লিখবা এবং বা ও। এখন এখানে আমি এবং কেন লিখছি, কারণ ওই যে কেন্দ্রের নাম তুমি ইংলিশে ও লিখছো, এখন এখানে যদি আবার আর একটা বাংলায় ও লেখো তাহলে ও ও একটু উচ্চারণ অসুন্দর লাগে, এই জন্য এবং ব্যবহার করছি, তাই না? এটা কোনো ব্যাপার না। তো এখন ওর জায়গায় এবং ব্যবহার করলাম এই ওর কারণে। তারপরে বলছে ব্যাস ভিন্ন, তা আমাদের ব্যাস তো এখানে আলোচ্য বিষয় না, তাহলে তুমি ব্যাস লিখবা না, ব্যাসের কোনো নাম দিবা না, ঠিক আছে? আমাদের হচ্ছে জ্যা আলোচ্য বিষয়, জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে আমরা ব্যাসের নাম দিব না। তাহলে আমরা এখানে যেমন আছে লিখবো যে ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন কোনো জ্যা, হ্যাঁ জ্যায়ের কিন্তু মধ্যবিন্দু আমাদের আলোচ্য বিষয়, এইখানে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য জ্যায়ের নামটা দিব। নাম দিলাম কি, এ বি জ্যা। তো এখানে বলবা যে এ বি জ্যায়ের মধ্যবিন্দু, এখন এই মধ্যবিন্দুর নাম কি বলো, এম, তাহলে তুমি সেই এমটা বলবা। এখন এখানে দেখো মধ্যবিন্দুর শেষে পরে একটা র আছে, র মানে কি এর, তাই আমরা এম এর পরে একটা এর দিলাম। তারপরে কি আছে, সংযোজক রেখাংশ, এইটা কিন্তু আমাদের আলোচ্য বিষয়, কারণ সংযোজক রেখাংশ লম্ব হইতে হবে না। তা আমরা লিখলাম যে সংযোজক রেখাংশ লিখে সংযোজক রেখাংশের নাম কি বলো, ও এম, তা আমরা এখানে ও এম লিখে দিলাম। কেমন? এখন লেখার পরে বলছে যে ওই জায়ের উপরে লম্ব, এখন ওই জায়ের উপরে লম্ব এই অংশটা তো প্রমাণ করতে হবে, তাহলে এইটা তো আমাদের বিশেষ নির্বাচনে আসবে না, এটা যাবে হচ্ছে প্রমাণ করতে হবে এতে। এই জন্য দেখো ও এম লিখে শেষ দিয়ে দিছি। তুমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারো, হ্যাঁ আমার বৃত্তের ভিতরে পড়ে যেতেছে, যাই হোক এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, দাঁড়িয়ে দিয়ে দিলাম। তো তুমি পরীক্ষা আঁকার সময় বৃত্তটা একটু পাশে আঁকবা। আর আরেকটা জিনিস মনে রাখবে যে উপপাদ্যে তোমার বৃত্ত কম্পাস দিয়ে বসে সার্কেল দিয়ে স্কেল দিয়ে দাগ দিয়ে দিলেই হয়ে গেল, হ্যাঁ। এই যে এটা লম্ব আঁকার সময় তোমাকে কিন্তু একবারে কম্পাস দিয়ে মাপ যোগ করে লম্ব আঁকতে হবে, বিষয়টা তা না, এই হাতের আন্দাজে এঁকে দিবা স্কেল দিয়ে, ঠিক আছে। কিন্তু সম্পাদ্যে কিন্তু প্রত্যেকটা মাপযোগ অ্যাকুরেট হতে হবে স্কেল কম্পাস ব্যবহার করে, এটা মনে রাখবা। কারণ সম্পাদ্যে হচ্ছে অঙ্কনটাই মেইন, আর উপপাদ্যে হচ্ছে অঙ্কনটা আসলে মেইন না, প্রমাণটা মেইন। এই জন্য উপপাদ্যে প্রমাণে ফোকাস দিতে হয়, কেমন? এখন দেখো তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, ওই যে সেই সংযোজক রেখাংশ ও এমটা এ বি জ্যায়ের উপরে লম্ব, এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি লিখে দিলা যে ও এম লম্ব এ বি। এখন তোমার বইতে কি লেখা আছে, এটা বাংলায় লেখা আছে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপরে লম্ব, হ্যাঁ তুমি যদি বাংলায় কথায় লিখে দাও সমস্যা নাই। আর তুমি যদি ম্যাথমেটিক্যালি লেখো, গাণিতিকভাবে লেখো যে ও এম লম্ব এ বি, লম্বের ইংরেজি কি, পারপেন্ডিকুলার। তো এখন এটা যদি বলো ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো প্রমাণের জন্যই আমাদের উপপাদ্যে কিন্তু প্রমাণটাই হলো আসল। তো প্রমাণের জন্য আমরা হালকা একটু অঙ্কন অনেক সময় লিখি, অনেক সময় দরকার হয় না, অনেক সময় দরকার হয়, আমাদের এখানে দরকার হচ্ছে। সেই অঙ্কনে কি করছি দেখো, এখানে লিখছি যে ও এ এবং ও বি যোগ করি। এখন ও এ কোনটা, চিত্রের দিকে তাকাও, এই যে ও আর এই যে কিন্তু এ, এই ও এটা এইভাবে যোগ করবা। আর কি বলছি, এবং ও কমা বি যোগ করি, মানে ও আর বিও যোগ করতে হবে। আবার অনেকে লেখার সময় কিন্তু ও বি লিখে ফেলো না, মাঝখানে একটু কমা হবে কিন্তু একটা, কারণ ও আর বি দুইটা পয়েন্টকে, দুইটা বিন্দুকে যোগ করতে হবে, এই জন্য মাঝখানে কমা দিতে হবে। কমা না দিয়ে তুমি যদি ও বি লেখো তখন এটা রেখাংশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ও কমা বি যোগ করি, তাহলে আমরা এই যে ওর সাথে এই বি বিন্দুটা, বুঝছো, এইটাও যোগ করে দিই, যোগ করে দিলাম। এখন এই যে অঙ্কনে যে দুইটা যোগ করলাম, কেন যোগ করলাম, আসলে প্রমাণের জন্য এখানে দুইটা ত্রিভুজ বানানো দরকার আমাদের। একটা হলো ও এ এম, দেখো একটা ত্রিভুজ হয়েছে এখানে এই জায়গাটাতে, আর একটা ও বি এম, এখানে আর একটা ত্রিভুজ হয়েছে, দুইটা ত্রিভুজ হয়েছে না দুই পাশে। এই ত্রিভুজ বানানোর জন্যই আমাদের কি করতে হয়েছে বলো তো, অঙ্কনে বিন্দুগুলো যোগ করতে হয়েছে, লাল কালি দিয়ে যেটা মার্কিং করছি। এখন দেখো আমরা প্রমাণে গেলাম। এখন প্রমাণে মাত্র দুইটা ধাপ, অত চাপ নিও না, থিঙ্ক সিম্পল। মনে করবা যে এই উপপাদ্যগুলা তোমার ক্লাসে তো দিয়েছে, মানে কি তোমার উপযোগী করেই দিয়েছে, কঠিন কিছু না। এখন এই মূল কথাটা তুমি যদি বুঝতে পারো, প্রমাণটাও বুঝতে পারবে। এখন দেখো প্রমাণের ধাপ ওয়ানে, ওই যে তোমাদের আগেই বললাম যে দুইটা ত্রিভুজ বানিয়েছি, সেই দুইটা ত্রিভুজের কথা লিখবা ধাপ একে। যে ত্রিভুজ, ত্রিভুজ মানে কি, ট্রায়াঙ্গেল না। এখন ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এ, এই যে ত্রিভুজটায়, এই যে ও এ এম আর হচ্ছে ও বি এম, এই ত্রিভুজ দুইটার মধ্যে দেখো কি কি সমান, আমরা একটু গেস করি। প্রথমে লিখছি যে এ এম সমান বি এম, এই যে এ এমটা না, এই এ এমটা এই বি এম এর সমান, এই যে এ এম বি এম এর সমান। আমি এখানে একটা দাগ দিলাম কেন, বুঝাইলাম যে এই দুটা রেখা সমান। কেন সমান, যুক্তি কি, যুক্তি হিসেবে লেখা হয়েছে যে ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। এখন তুমি এর আগে একটু যেহেতু দিয়ে দিও, যেহেতু মানে কি, যেহেতু হচ্ছে ওপরে 2 ফোঁটা নিচে 1 ফোঁটা, তাই না, এটা দিয়ে দিও। এখন ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এখন যদি
আসলে এখানে সরি লেখা ভুল হয়েছে, এখানে হবে এম এ বি এর মধ্যবিন্দু, তাই না? এটা একটু কারেকশন করে দিচ্ছি। এখানে হবে কি বলো, এম এম এ বি এর মধ্যবিন্দু। এখন তুমি ভালো করে দেখো, এই যে এম বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি? তার মানে এই অংশ আর এই অংশ সমান তো হবেই। মাঝখানের পয়েন্ট মানে কি? দুই পাশ সমান, না হলে সেটা মধ্যবিন্দু হইল কিভাবে, তাই না? তাহলে এই যুক্তিটা অনুযায়ী এ এম আর বি এম সমান লেখা গেল এই দুইটা ত্রিভুজের মধ্যে। দেখো আর কি কি সমান হইতে পারে, দেখো এই রেখাটা এই রেখার সমান। কেন? কারণ এই যে ও এ ও বি এই দুইটা কিন্তু একই বৃত্তের কি ব্যাসার্ধ। ওই যে তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে সেন্টার থেকে তুমি যে দিকেই যাও ব্যাসার্ধ হবে, ঠিক আছে? যে দিকে যাও ব্যাসার্ধ। তা এখন ওই যে ও এ আর ও বি, এই জন্য আমরা ও এ আর ও বি সমান লিখছি। যুক্তি কি লিখছি? যে একই বৃত্তের ব্যাসার্ধ। এখন একটা সেন্টারের তো পরিধির সব বিন্দু থেকে সেন্টারটা সমান দূরত্বে থাকে না, ফলে তুমি যে কোনো দিকে ব্যাসার্ধ নাও সবাই সমান হবে। ক্লিয়ার গেল? আর আরেকটা জিনিস দেখো, এই ত্রিভুজের মধ্যে আর কি বাদ থাকে? এই বাহু সমান হয়ে গেল, এই বাহু সমান হয়ে গেল, আর এই একটা বাহু ও এম। ও এম তো তোমার এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু। কোনো বাহু যদি বুঝছো দুই বা ততোধিক ত্রিভুজের সেম বাহু হয় সেটাকে তোমার কমন বাহু বলে। এখন দেখো এই আমরা পরের লাইনে লিখছি যে ও এম সমান ও এম, এখানে লিখছি সাধারণ বাহু। সাধারণ বাহুর ইংরেজি কি? কমন। সাধারণ মানে কমন। এখন যে পরীক্ষায় আমরা অনেক সময় বলি না যে কমন পড়ছে রে, কমন এই তোর কমন পড়ছে নাকি? তো কমন কেন বলি? আসলে হচ্ছে যে তুমি বাসায় যে পড়াশোনাটা করে আসছো, মানে তোমার সাজেশনে যেই ম্যাথগুলা ছিল, এখন পরীক্ষার প্রশ্নে যদি সেম ম্যাথ থাকে, মানে দুই জায়গাতেই তোমার বাসার তুমি যা পড়ছো যেই সাজেশনে বা যেই বইতে পড়েছো ওই ম্যাথগুলাই যদি পরীক্ষার প্রশ্ন থাকে তাহলে দুই জায়গাতেই আছে। তাই আমরা পরীক্ষার হলে বলি এই কমন পড়ছে, ঠিক আছে? আবার তুমি বাসায় যেগুলো পড়ে আসছো ওইগুলো যদি পরীক্ষার প্রশ্নে না আসে তখন বলো যে এই আমার কমন পড়ে নাই। মানে কি? ওই পরীক্ষার প্রশ্নের অঙ্কগুলো শুধু পরীক্ষার প্রশ্নে আছে, বাট তুমি বাসায় যে সাজেশন পড়ছো সেখানে ছিল না, এই কারণে তুমি পারো নাই, মানে এটা আনকমন, তাই না? বিষয়টা তো এইরকম। তো কমন। তো এখন গেল আর সাধারণ বাহু। তাহলে কমন বাহু কি হবে বলো? সাধারণ বাহু বলে ও এম তো সমান হবেই। তো এইটা আমি টিক দিয়ে রাখলাম যে এটা হলো আমাদের সাধারণ বাহু ও এম। এখন দেখো দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহুই পরস্পর সমান হয়ে গেল, অনুরূপ বাহুগুলো সমান হয়ে গেল। এখন এই অনুরূপ বিষয়টা তুমি বুঝবা কি করে, যে কে কার অনুরূপ? এটা হচ্ছে তুমি করতে পারো যে এই দেখো আমি হাত এভাবে করছি, তাই না? এখন করার পরে দেখো এই বৃদ্ধাঙ্গুলি, দুইটা বৃদ্ধাঙ্গুলি দুই পাশে আছে না, কিন্তু তুমি মাঝখানে যদি এরকম ভাঁজ করো, দেখো বৃদ্ধাঙ্গুলির সাথে এসে গেছে। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে অনুরূপ আঙ্গুল, তাই না? এখন এই মাথাটার দেখো ভাঁজ করলে এই মাথার সমান হয়ে মিলে যাচ্ছে, তাহলে এই প্রান্ত হচ্ছে অনুরূপ প্রান্ত। তো এরকম এইটাকে তুমি যদি মাঝখানে এরকম ভাঁজ করো, দেখবা যে এই বাহুর উপরে পড়েছে, এই বাহুর উপরে পড়বে, আর মাঝখানের এটা তো কমন বাহুই, তাই না? এভাবে মনে রাখতে হবে। তো এখন কোনো ত্রিভুজের তিনটা বাহুই যদি সমান হয়ে যায় তাহলে আমরা ওই ত্রিভুজ দুটাকে সর্বসম বলি। এখন এই সর্বসমতা ত্রিভুজের কোন ক্লাসে পড়ে আসছে সবার মনে আছে তো? ক্লাস 8-এ কিন্তু ছিল। সর্বসমতা নিয়ে কয়টা উপপাদ্য ছিল না? তো সেই উপপাদ্যে একটা ছিল যে তিনটা বাহুই যদি সমান হয়ে যায় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। এখন এই সর্বসমকে ইংরেজিতে কী বলে বলো? কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেলস, তাই না? এখন এই যে ত্রিভুজের সর্বসমতার চিহ্নটা হচ্ছে যে আমরা পরে দেখো লিখছি যে সুতরাং দিয়ে যে ত্রিভুজ কি ও এ এম, এই যে ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, দেখো এই যেখানে এটা হচ্ছে সর্বসম চিহ্ন সাইন, মানে দুইটা সমান দিয়ে উপরে একটা পানির ঢেউ কাটার মতো দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে সর্বসম হবে। এখন দুইটা ত্রিভুজকে এখানে সর্বসম প্রমাণ করলাম কেন, এটা আমাদের কেন দরকার, এটাও কিন্তু তোমার একটু কৌশলে তুমি যদি ধাপ 1 মনে রাখো, ধাপ 2 একটু জ্যামিতি মানে একটু কৌশল আর একটু বুঝতে হবে জিনিসটা। যদি বুঝে ফেলো পরবর্তীতে এই কৌশলগুলো তুমি নিজেই খাটাতে পারবা। এই ভাষাগুলো যদি আমি যেভাবে লিখেছি তোমার যদি এরকম হুবহু নাও হয় তাও এটা প্রমাণিত হবে। যেমন আমি যেই বাহুর পরে যেই বাহু লিখছি, তোমার যদি বাহু লিখতে আগে পরে হয়ে যায় কাটবে না টিচাররা, ঠিক আছে? তাও হবে তোমার। আবার ভাষাগত যে ব্যাপার বললাম যে আমি ও এম পারপেন্ডিকুলার এবি লিখছি, লম্ব এবি লিখছি, তুমি যদি বাংলা ভাষা লিখে দাও যে ও এম রেখাংশ এবি যে এর উপর লম্ব হবে। এই জন্য তুমি যদি এই উপপাদ্যটা বুঝো, পরে ভাষাগত একটু চেঞ্জ তোমার বইয়ের সাথে একটু পার্থক্য হইলেও সমস্যা নাই, তুমি এটা প্রমাণ করে লিখে দিয়ে আসতে পারবা এবং ফুল মার্কসই পাবে, ঠিক আছে? এখন খেয়াল করো, তারপরেও সবসময় বইয়ের ভাষাটা মনে রাখার চেষ্টা করবে। বইয়ের ভাষাটা মোটামুটি সুন্দরভাবে লেখা, তো এটাই খেয়াল করবে বোর্ড বইয়ের। আর
এই বিশেষ নির্বাচনটা সবসময় এই সূত্র অনুযায়ী লেখার চেষ্টা করবে। বইতে কিন্তু অনেক সময় এই সূত্রের সাথে ম্যাচিং করে লেখা নাই, এটা তুমি লেখার চেষ্টা করবে, এতে তোমার এটা লিখতে এবং মনে রাখতে সহজ হবে। কেমন? এখন যখনই যেটা বলতেছিলাম যে সর্বসম কেন দেখাইলাম, আসলে দুইটা ত্রিভুজ সর্বসম দেখালে, বুঝছো, এর অনুরূপ বাহু যেমন সমান, তুমি এখানে বলে ফেলছো, অনুরূপ কোণও সমান, এদের ক্ষেত্রফল সমান, মানে সব দিক দিয়ে এরা সমান হয়। এই জন্য আমরা কোনো কিছুকে সর্বসম, দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে আমরা আমাদের, যেহেতু সব কিছুই সমান, সর্বসম মানে সবই সমান, ফলে তুমি তোমার চয়েস মতো, তোমার প্রয়োজন মতো যে কোনো জিনিসকে সমান বলতে পারো। যেমন দেখো, আমরা এখন এটাকে যদি এরকম ভাঁজ করে দেয়, হ্যাঁ, ত্রিভুজটা এরকম যদি ভাঁজ করো, দেখো এই কোণটা এই কোণের উপরে গিয়ে পড়বে, তাহলে এই কোণটা এই কোণের অনুরূপ না, ফলে তুমি এই কোণ দুইটা সমান বলতে পারো। ঠিক আছে, দেখো আমরা ওইটাই লিখছি যে সুতরাং কোণ ও এম এ সমান কোণ ও এম বি, এই কোণ দুইটা সমান লিখে ফেলছি। এখন তুমি বলতে পারো যে এই কোণ সমান, এটা তো যদি এইভাবে ভাঁজ করি তাহলে তো এই কোণ আর এই কোণও সমান হবে। হ্যাঁ, তাই তো হবে, আসলেই সমান। আবার একইভাবে অনুরূপ কোণ হচ্ছে এই কোণের অনুরূপ হচ্ছে এই কোণ, কিন্তু তিনটা কোণই সমান লেখা যায়। কিন্তু ঘটনা হচ্ছে তুমি যখন সর্বসম প্রমাণ করছো, এখন তোমার তো আসলে লম্ব প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য তোমার যেইটুকু অংশ দরকার শুধু ওইটুকু তুমি নিবে, বুঝছো? তুমি তখন আর সবগুলো তো সমান তোমার নেওয়ার দরকার নাই, তোমার যেটা দরকার সেটা নিবে। এই জন্য এগুলা পরিষ্কার করে দিলাম, যেগুলো আমরা নিব না। আমরা কোনটা নিব? এইটা। এখন এই দুইটা কোণকে সমান নিব, বাকিগুলাকে নিব না কেন? এটা ধাপ দুইয়ে, এটা ধাপ দুইয়ে বুঝতে পারবে। এখন আমরা ধাপ দুইয়ের দিকে তাকাই, যে এই দুইটা কোণকে বলা হয়েছে যে যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ, তাহলে এখানে এই শব্দটার দিকে তাকাও, রৈখিক যুগল কোণ। ঠিক আছে, এটাকে আমরা সরল কোণও বলতে পারি, মানে একই সরল রেখা, এই যে একটা সরল রেখা আঁকলা, এরকম কোণ দিলা, হ্যাঁ, এই কোণটা আবার এই কোণটা সেম সরল রেখা অবস্থিত না। এখন এই টোটাল কোণের মান কি শিখছো সবাই বলো তো? 180 ডিগ্রি। এটাই 180 ডিগ্রিকে কিন্তু সরল কোণ বলে, এটাকেই ওই যে রৈখিক যুগল কোণ বলে। যুগল মানে জোড়া, জোড়া, আর কোণ মানে রৈখিক, মানে একই রেখায় অবস্থিত। ঠিক আছে, ইংলিশে রৈখিক যুগল কোণকে কী বলা যায় বলো? হ্যাঁ, স্ট্রেইট অ্যাঙ্গেলস, তাই না? ইংরেজিতে বলে হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল। যাই হোক, যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য টুকটাক ইংরেজি বলতেছি। আসলে যারা বাংলা ভার্সনে আছো, বাংলা মিডিয়ামে, তাদের তো আর ইংরেজি পরীক্ষার খাতায় লিখতে হবে না, তাই না? এই জন্য তোমরা বাংলা লেখাটার দিকেই ফোকাস দাও। এখন দেখো, তাহলে রৈখিক যুগলকোণ এবং এদের পরিমাপ সমান। কেন পরিমাপ সমান বলছি এই কথাটা? পরিমাপ সমান এইটা তো তুমি আগেই বলে আসছো, এখানে ধাপে একেই বলে আসছো যে কোণ দুইটা সমান। তাহলে যদি দুইটা কোণের পরিমাপও সমান হয়, 180 ডিগ্রির মাঝখানে মনে করো এদিকে কোণ না দিয়ে এদিকে কোণ দিছো, এখন তুমি বললা যে এই দুইটা কোণের পরিমাপ সমান, টোটাল হলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির দুই ভাগ করলে এটা কত হয়? 90 ডিগ্রি। আর এটা কত হবে? এটাও 90 ডিগ্রি হবে। তার মানে কি এই কোণগুলো আসলে কি এক সমকোণ না? 90 ডিগ্রি মানেই তো এক সমকোণ। তাহলে তুমি এখানে যে সুতরাং দিয়ে লিখতে পারো যে এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ। কোণ দুইটা সমান, এটা কিন্তু ধাপ দুইয়েই ছিল। তাহলে সরি, ধাপ একেই ছিল। ধাপ দুইয়ে তাহলে কি দেখালাম? ধাপ দুইয়ে দেখালাম যে এরা আসলে এক সমকোণ। এটা হলো ধাপ দুইয়ে দেখানো হইলো, বুঝছো? যখন তারা এক সমকোণ মানে 90 ডিগ্রি, তখন তুমি বলবা যে অবশ্যই ও এম এ বি এর উপরে লম্ব। লম্ব না হইলে তারা কি করে 90 ডিগ্রি হয়? আমরা তো এর আগে শিখেছি যে কোনো রেখার উপরে লম্ব টানলে তাহলেই না এই কোণগুলো কী হবে? 90 ডিগ্রি হবে, তা না হলে তো সম্ভব না। এই জন্য যখন তুমি এটাকে এক সমকোণ বা 90 ডিগ্রি বলে ফেলবে, তখন একটা আরেকটার উপর লম্ব হয়েই যাবে। তখন তুমি অতএব দিয়ে সিদ্ধান্ত লিখলা যে ও এম রেখাংশটা এ বি এর উপরে লম্ব, প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উপপাদ্য 17। এখন জানি না কারো কাছে এটা কঠিন লাগলো কি না। আসলে যারা জ্যামিতি আগে থেকে ভালোবাসো তাদের সহজ লাগার কথা। আর আগে যারা অনেক স্টুডেন্ট আছে না যে জ্যামিতিকে ভয় পেয়ে পেয়ে জ্যামিতি আনসার করো নাই, তো তারা প্রথম দিকে একটু ভয় পেতে পারো। আর তুমি যদি একটু ধৈর্য নিয়ে এটা খেয়াল করো, যদি এরকম 3-4টা উপপাদ্য তুমি খেয়াল করো, ধৈর্য নিয়ে একটু বোঝার চেষ্টা করো যে কী বলি, তাহলে পরবর্তীতে দেখবা যে তোমার আর জ্যামিতি কঠিন লাগতেছে না। আর এছাড়া আমি তো বৃত্তের বেসিক আলোচনা করে নিয়েছি, আশা করি কঠিন লাগবে না। এখন দেখো, এই আলোচনা তো বিস্তারিত করলাম, এখন একটা শর্ট আলোচনা ওভারঅল করি। যে প্রথমে এই লাইনটা মানে এই জ্যামিতির সূত্রটা, উপপাদ্য 17টা মুখস্থ বলবে চিত্র দেখে। চিত্র দেখে কী উপপাদ্য 17টা দেখে আমরা আসলে দেখি চিত্র দেখে বলতে পারি কি না? সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো এর মধ্যবিন্দুর। দেখো আমি যখন যে কথা বলি সেইখানে কিন্তু মার্কার ধরতেছি।
তুমিও যখন চিত্র দেখে দেখে পড়বা, হাতে একটা পেন্সিল নিবা, মুখে যখন বলবা, যে কথাটা বলবা সেইখানে পেন্সিল ধরবা, ধরলে তাহলে তোমার চিত্রটা বুঝছো সহজে বুঝতে পারবা, আর এই কথাটা এমনি মুখস্থ হয়ে যাবে। দেখো আমাদের উপপাদ্য 17 কী ছিল, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, সংযোজক রেখাংশ মানে কি, OM, ওই জ্যায়ের উপরে লম্ব। এই এই হচ্ছে মূল কথা। তাহলে এইটাকেই পরবর্তীতে তুমি মনে করিতে শুধু নাম দিয়ে দিচ্ছ, বৃত্তের নামে AB, কেন্দ্র ও, ঠিক আছে, জ্যায়ের নামে AB, মধ্যবিন্দু M, আর সংযোজক রেখাংশ M, শেষ, সিম্পল। এইটুকু পারলে তুমি এইটুকু পারবে, ঠিক আছে। এরপর প্রমাণ করতে হবে, যে যা প্রমাণ করতে হবে তা বলে দিবে, হিসাব সহজ। এরপরে অঙ্কন, অঙ্কন মানে যেখানে দুইটা ত্রিভুজ বানাইতে হবে, কারণ যে কালো অংশ যেটা দেখেছি ওই অবস্থায় তো এটা প্রমাণ করা কঠিন হবে। অঙ্কন, উপপাদ্য অঙ্কন মানে কি, তোমার প্রমাণ করার সাথে, উপপাদ্য তো প্রমাণটাই মেইন, তো প্রমাণ করার সাথে যেইটুকু অঙ্কন করা লাগে তুমি ওইটুকু করে নিবে। তো এখানে শুধু OA আর OB যোগ করলেই হচ্ছে, এটা হলো অঙ্কনে লেখা হয়েছে। এখন প্রমাণে যায় দুইটা ধাপ, ঠিক আছে। প্রথম ধাপে আমাদের কি ছিল, শর্টকাট যেভাবে মনে রাখবে, যে প্রথম ধাপে হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। আর এই সর্বসম প্রমাণ করতে গেলে ওই যে আমরা সর্বসমতা উপপাদ্য পড়ে আসছি ক্লাস 8-এ, সেখানে 3টা বাহু সমান হলে কিন্তু তাদেরকে সর্বসম বলা যায়। এছাড়া আরও সর্বসমতা উপপাদ্য ছিল, ঠিক আছে, ওইটা ধাপে ধাপে আসবে যখন, তখন আলোচনা করব। তো এখন 3টা বাহু এখানে সমান দেখানো খুবই সহজ। কীভাবে, কারণ এই যে OB যে তুমি এটা মধ্যবিন্দু M বলছো, তাহলে তো এমনিতে AM আর BM সমান হয়, তো একটা দেখানো শেষ। আর একটা OA ও BU সমান, এটা কিভাবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর একটা হচ্ছে OM তো কমন বাহু, কারণ এই দুইটা ত্রিভুজেরই তো সাধারণ বাহু হচ্ছে OM, ঠিক আছে। 3টা বাহু যখন সমান তারা সর্বসম, আর সর্বসম হলে অনুরূপ কোণ সমান, ক্ষেত্রফল সমান, সব সমান, অনুপাত সমান, তাদের বাহুগণের রেশিও সমান, তাই না? তাহলে আমরা এখন, আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের দরকার এই দুইটা কোণ, তা আমরা শুধু এই দুইটা কোণকে সমান দেখাবো, কারণ অনুরূপ কোণগুলো সমান বলতে পারি। এগুলো নিলাম না, কারণ এগুলো আমাদের দরকার নাই, আমাদের হলো লম্ব প্রমাণ করব। আমাদের লম্ব প্রমাণ করার জন্য এই দুইটা কোণ দরকার, আমরা এই দুইটা কোণ দুইটাকে সমান দেখালাম। এই ধাপ 1-এর কাজেই। ধাপ 2-এ এসে কাজ কি, ধাপ 2-এ এসে তুমি বলতেছো এই যে কোণ দুইটা কিন্তু রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ মানে কি, একই রেখার উপর অবস্থিত কোণ, ঠিক আছে। তো একই রেখায় যে AB রেখার উপরে অবস্থিত দুইটা কোণ রৈখিক যুগল কোণ বা সরল কোণ বলতে পারো, ঠিক আছে, এদেরকে আর একটা নামে। তা এই দুইটা কোণ রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, এই যে পরিমাপ সমান। আর রৈখিক যুগল কোণ মানে সরল কোণের মধ্যে দুইটা কোণ নিলা, হ্যাঁ, রৈখিক একই রেখায় যদি দুইটা কোণ হয় সরল রেখায়, এবং তাদের পরিমাপ কখন সম্ভব হয়, মানে সমান হওয়া সম্ভব হয়, অবশ্যই 90 ডিগ্রি, না হলে হবে কী করে, কারণ সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অবশ্যই প্রত্যেকে 90 ডিগ্রি। দ্যাট মিন্স এই কোণ দুইটা আসলে এক সমকোণ। এইটাই হলো ধাপ 2-এর টার্গেট ছিল তোমার, যে এই কোণ দুইটাকে এক সমকোণ দেখানো। যখন তুমি এই কোণ দুইটাকে এক সমকোণ দেখাইবা, তখন তুমি OM কে AB এর উপর লম্ব বলে দিতে পারবা, শেষ, প্রমাণ হয়ে গেল, ডিসিশন শেষ হয়ে গেল। এবার তুমি প্রমাণিত লিখলা, এরকম সহজ। তুমি যখন রিভিশন দিবে, আমি প্রথমবার যখন বোঝানোর জন্য অনেক কথা বলছি, কিন্তু পরের বার দেখো কত শর্টকাট বললাম, তাই না? এরকম শর্টকাট বলে দিবে, আর চিত্রটা দেখে এই কথাটা মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে।